আচ্ছা, প্রথমে আসো ফাইনালের সিলেবাস। ফাইনালের সিলেবাসে ডিসিশন ট্রি এবং ডিসিশন টেবিল মিডের এই টার্মটা রিপিট হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট, দ্যাট ইজ পার্ট চার্ট, গ্যান চার্ট, নেটওয়ার্ক ডায়াগ্রাম, এই অংশটা থেকে কোশ্চেন পাচ্ছ। ডেটা ইনপুট আউটপুট ফর্ম, ওই যে ফর্ম ডিজাইন, এটা থেকে কোশ্চেন পাচ্ছ। সিস্টেম টেস্টিং থেকে কোশ্চেন পাচ্ছ। ইনফরমেশন সিকিউরিটি থেকে কোশ্চেন পাচ্ছ। ই কমার্স থেকে কোশ্চেন পাচ্ছ। আর এটা থেকে কোশ্চেন থাকবে না, যদিও এটা ফাইনাল সিলেবাস ইনক্লুডেড। ওভারঅল 6টা টপিক থেকে কোশ্চেন পাচ্ছ। ডিসিশন ট্রি টেবিল থেকে 10 মার্কসের মতো কোশ্চেন, এখান থেকে নেটওয়ার্ক ডায়াগ্রাম যেটা গ্যান চার্ট, এখান থেকে 10 মার্কসের মতন কোশ্চেন, ইনপুট আউটপুট ফর্ম থেকে 10 মার্কসের মতন কোশ্চেন, বাকি 2-3টা টপিক থেকে মিলায় 10 মার্কসের মতন কোশ্চেন, টোটাল 40 মার্কসের কোশ্চেন পাচ্ছ। সো প্রত্যেকটা টপিক একটু জাস্ট ওভারভিউ দেই। তোমাদের তো কিছু টপিক পড়ানো হয় নাই, তোমরা ক্লাসই পাও নাই শেষের দিকে, তাই না? প্রত্যেকটা বুধবারই দেখা গেছে বন্ধ এইভাবে করে। তোমাদের গ্যান চার্ট, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম পড়াইছি, টেস্টিং পড়াইছি, ইনপুট আউটপুট ফর্ম ডিজাইন পড়ানো হয়েছিল? জি না ম্যাম। জি ম্যাম। না ম্যাম, আমাদের পড়ান নেই। হয় নাই? শিওর? জি ম্যাম। আল্লাহ, তোমাদের তো অনেক কিছু বাদ গেছে। আচ্ছা, এত টেনশনের কিছু নেই, ভয়ের কিছু নেই, এগুলি সিম্পল টপিক, সহজ সহজ টপিক। প্রথম থেকে আসি, আমাদের এই ডায়াগ্রাম থেকে আসি। প্রথমে যেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট। এখান থেকে আমরা দেখছিলাম যে ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, গ্যান চার্ট এবং পার্ট চার্ট, তাই না? বা নেটওয়ার্ক ডায়াগ্রাম যেটাই বলি। এখানে ছোট্ট একটা টাইম বের করা একটু দেখাই দিই, যেটা স্লাইডে ছিল না বের করা, সেটা একটু দেখাই দিচ্ছি, যেটা একটু লাগবে। সো পরীক্ষায় একটা সিনারিওর উপর বেস করে এরকম গ্যান চার্ট আঁকবা, এরকম নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবা। এই যে এরকম গ্যান চার্ট আঁকবা, নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবা। আঁকার পরে ক্রিটিক্যাল পাথ দেখাই দিবা, ক্রিটিক্যাল পাথের ভ্যালু কত দেখাই দিবা, আর আর্লিয়েস্ট টাইম এবং লেটেস্ট টাইম দেখাই দিবা। এখানে যে আমরা প্রত্যেকটা নোডের উপরে যে ভ্যালুগুলি বসাচ্ছি, এই ভ্যালুগুলির নামই হচ্ছে আর্লিয়েস্ট টাইম। সো আর্লিয়েস্ট টাইম অলরেডি আমরা জানি কিভাবে যে ভ্যালুগুলি পাচ্ছি। আর একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে লেটেস্ট টাইম। লেটেস্ট টাইমও এই আর্লিয়েস্ট টাইম থেকে আমরা বের করে দেখাই দিতে পারি। সেটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে জাস্ট আমি এখানে বানায় রাখছি একটা স্ক্রিন শট নিয়ে, যে আমরা যখন সামনের দিকে যাই, নোটগুলি নিয়ে যখন টাইম বসাতে বসাতে সামনের দিকে যাই, ফরওয়ার্ড অ্যারো, সামনের দিকে অ্যারো দিয়ে দিয়ে সামনের দিকে যাই, তখন যে টাইমটা বসাই সেই টাইমটাকে বলি আর্লিয়েস্ট টাইম। আর্লিয়েস্ট টাইম সাপোজ আমি এরকম বক্স করে যদি দেখাই দিতে চাই প্রত্যেকটা নোডের সাথে, কারণ 2টা টাইম যেহেতু বসাবো, একটা বক্সের ভিতরে রেখে এইভাবে বসাতে পারি, তাহলে আমার বুঝতে সুবিধা, মানে কোন টাইমটা কি। বসানোর সময় নিচের পার্টিশন আমরা আর্লিয়েস্ট টাইমটা বসাবো, মানে সামনের দিকে যাওয়ার সময় যে টাইমটা পাবো সেটা নিচে বসাবো, নিচে বক্সের নিচের অংশটা বসায় দিতে যাবো। সো এই টাইমটার নাম হচ্ছে আর্লিয়েস্ট টাইম। আর বসানোর সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে কোনো নোট যদি প্রিভিয়াস ডিপেন্ডেন্সি 2টা নোট থাকে, তাহলে এই টাইমের ভ্যালু ম্যাক্সিমাম যেটা পাবো সেটাই বসাবো। যেমন ধরো এ আর বি এবং সি ডিপেন্ডেন্সি আছে এর উপরে, বির উপরে। এর কাজ শেষ হতে সময় লাগবে 5 দিন, বি শেষ হতে সময় লাগবে 1 দিন। তাহলে সি কি 1 দিন পরে স্টার্ট হতে পারবে? পারবে না, কারণ সি ডিপেন্ডেন্সি এর উপরও আছে এবং এ 5 দিনের আগে শেষ হবে না। এই কনসেপ্ট আমরা জানি নাকি জানি না? ভুলে গেছো? কথা বলো। আচ্ছা না কেন স্ক্রিন? ম্যাম, ডিপেন্ডেন্সি থাকলে তো শুরু করতে পারবে না, আগে শেষ হবে তারপর আগে সব, মানে ম্যাক্সিমাম যেটা সেটা শেষ হতে হবে, তারপরে শুরু করতে পারবে, সেটাই বলতেছি আমি। তাহলে সেই টাইমটার সাপোজ, তাহলে আমার যদি সি শুরু করতে হয়, সি কি 5 দিনের আগে শুরু হতে পারবে না, তাই না? সেটাই বলতেছি, যে বি যদিও 2 দিনে শেষ করে ফেলছে, বাট সি শুরু হতে হলে 5 দিন পরেই শুরু হবে, কারণ এ 5 দিনের আগে শেষ হবে না। ওই কনসেপ্টের উপর বেস করে কিন্তু আমরা টাইমগুলি বসানোর সময়। যেমন ধরো যেখানে আমি এই এক্সেল এই ফাইলটাতে একটু দেখাই দিই,
সাপোজ ধরো এই ছোট্ট এই ডায়াগ্রামটার ক্ষেত্রে আমার স্টার্ট হচ্ছে এখান থেকে, তারপরে এই 2 3 4 3টা অ্যাক্টিভিটি আছে। সো 2 3 4 প্রত্যেকটা টাইম কতদিন করে ডিউরেশন দেওয়া আছে, সাপোজ ডে করে 4 দিন, 1 দিন, 1 দিন, 1 দিন। এখন স্টার্টিং নোডে আমরা ভ্যালু ধরি কত, 0, তারপরে আস্তে আস্তে ভ্যালু বাড়াইতে থাকি সামনের দিকে যখন যাই। আমরা ভ্যালু বসানোর সময় এই যে নিচের ভ্যালুটা হচ্ছে আর্লিয়েস্ট টাইম, বসানোর সময় আমরা জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুটা নেই। যেমন ধরো এখান থেকে এখানে 2 এর ডিপেন্ডেন্সি আছে কার উপরে, শুধুমাত্র 1 এর উপরে, আর তো না কেউ, তাই না? তার মানে 1 শেষ হতে যদি 4 দিন লাগে, তাহলে 2 শুরুর টাইম কত, 0 + 4 মানে 4। এটা তো আমরা জানি এই কনসেপ্টটা, নাকি জানি না? এটা এটা এটার টাইম হচ্ছে 0 আর এইটুকু টাইম হচ্ছে 1, তার মানে এখানের টাইম কত, 0 + 1 1। কারো কোনো সমস্যা আছে বুঝতে? এই টাইমটা 4 কেন, এই টাইমটা 1 কেন? ঠিক আছে নাকি? আচ্ছা, এখন দেখো এই 4 নাম্বার নোড, এখানে 2টা অ্যারো আসছে, তার অর্থ কি, এর ডিপেন্ডেন্সি আছে এর উপরেও এবং এর উপর। এর শেষ হচ্ছে 1 দিনে আর এর শেষ হতে সময় লাগবে 4 দিন। তাহলে এই কি 4 দিনের আগে শুরু করতে পারবে? এই যে এই ভ্যালুটা 4, এই ভ্যালুটা 1। তাহলে এই নোডের ভ্যালু কত, আইদার 4 + 1 5 অথবা 1 + 1 2। আসলে কি 2 হবে না 5 হবে, সেটাই বলো। 5 হবে, সিম্পল ব্যাপার, ম্যাক্সিমামটা নিব। এটাকে জাস্ট ফর্মুলা দিয়ে দেখানো হয়েছে। আমি একদম নিচে চলে গেছি। আমরা ফর্মুলা হিসেবে এভাবে মনে রাখতে পারি যে প্রত্যেকটা নোডের ভ্যালু বের করব কিভাবে, আগের আর্লিয়েস্ট টাইমটা প্লাস এই ডিউরেশনটা। আর 2টা ভ্যালু যখন পাবো, কোনটা নিব দুইটার মধ্যে, ম্যাক্সিমামটা। যে এখানে যখন বুঝা গেছে 2টার মধ্যে কোনটা নিব, ম্যাক্সিমামটা। সো প্রথম হিসাবে আমি আর্লিয়েস্ট টাইমটা বসাচ্ছি, প্রথমে 0 ছিল, এটা 4, এটা 1, এটা 5। লেটেস্ট টাইম যখন বসাবো, এই টাইমটা আমরা অলরেডি বসানো জানি, আমরা আগে যে প্র্যাকটিস গুলো করছি এই টাইমটা অলরেডি আমরা বসাইছি সেখানেও। আর আমরা আরেকটা টাইম বসাবো লেটেস্ট টাইম, সেটা কি, সেটাও প্রত্যেকটা নোডের জন্যই বসাবো। পিছন দিক থেকে এবার সামনের দিকে যাব, কমাইতে কমাইতে টাইম। একদম লাস্ট নোডের ভ্যালুটা কি, হাইয়েস্ট ভ্যালু, আর একদম ফার্স্টের ভ্যালুটা কি, লোয়েস্ট ভ্যালু। আমরা এবার পিছন থেকে সামনের দিকে যাব এই ফর্মুলার মতোই, একই ওয়েতে, বাট এখানে আমরা যেমন যোগ করে করে গেছি, এখানে এখন যাব বিয়োগ করে করে। এবং যোগ করে যাওয়ার সময় আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিচ্ছি, 2টা ভ্যালু বা 3টা ভ্যালু যখন ডিপেন্ডেন্সি থাকে তখন ম্যাক্সিমামটা নিতে হয়েছে, পিছনে যাওয়ার সময় আমরা মিনিমামটা নিব। এই হচ্ছে লজিক। তাহলে এবার এই 4টা ভ্যালু পেয়ে গেছি আমরা আর্লিয়েস্ট টাইম। লাস্ট নোডের লেটেস্ট টাইম হচ্ছে আর্লিয়েস্ট টাইম যা তা সেম। সো লাস্ট নোডের ভ্যালু আমি পেয়ে যাচ্ছি 5। ব্যাকওয়ার্ডের সময় আমি কি করব, বিয়োগ করতে করতে যাব এবং মিনিমাম ভ্যালুটা নিব। আচ্ছা, লাস্ট নোডের লেটেস্ট টাইম হচ্ছে 5, প্রথম 5 পেলাম। তারপর এবার তুমি এই পাশে আসো, এদিকে আসার সময় এবার এখানে আসতে 1 দিন লাগতেছে, তার মানে 5 - 1 ভ্যালুটা কত, 4। এখান থেকে আসতে কয়দিন লাগতেছে, 1 দিন। সো 5 - 1 ভ্যালু কত, 4। ক্লিয়ার কিনা এইটুকু? আচ্ছা, এবার আসো এই নোড, এই নোডে এখান থেকেও ব্যাক করছে আবার এখান থেকেও ব্যাক করছে, তার মানে এটা 2টা ডিপেন্ডেন্সি আছে। ঠিক আছে, এই নোডের কানেকশন 2টা থেকে আসছে। এই যে এখান থেকে এখানের লেটেস্ট টাইম কত আমার, 4, আর এখানে লেটেস্ট টাইমও 4। এর টাইম বাদ দাও, তার মানে কত, 4 - 4। এই নোডের ভ্যালু হবে আইদার 0 অথবা 4 - 1 3। তার মানে আইদার 0 অথবা 3, কোনটা নিব, 0 মিনিমামটা নিব। যাওয়ার সময় উল্টা দিকে যাওয়ার সময় মিনিমামটা নিব। এই সো এই 2টা টাইম আমরা বের করে দেখাই দিব। এটা একটা লিংক দিচ্ছি, এখানেও করে দেওয়া আছে, এই যে এই লিংকটা দিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পল করে দেওয়া আছে। এই যেটা এখানে অনেকগুলি এক্সাম্পল করে দেওয়া আছে। এই যে টাইমটা আর কি, জাস্ট 2টা টাইম থাকলে মিনিমামটা নিচ্ছি আর ম্যাক্সিমামটা নিচ্ছি। যাওয়ার সময় ম্যাক্সিমাম নিচ্ছি, ফেরত আসার সময় মিনিমামটা নিচ্ছি। সো এই 2টা টাইম আমরা জাস্ট বের করে দেখাই দিব, একটা আর্লিয়েস্ট টাইম, একটা লেটেস্ট টাইম। আর নোটটা ডায়াগ্রামটা আঁকবো, গ্যান্ট চার্টের ডায়াগ্রামটা আঁকবো। কারো কোনো কোশ্চেন? ম্যাম পার্ট চার্টে একটু সমস্যা ছিল। কি সমস্যা বলতে পারবো এখন?
না পারলে একদিন এসে দেখায় যাও, কি সমস্যা, কোথাও কনফিউশন থাকলে। কোথায় কথা রেসপন্স করো। জি ম্যাম। ম্যাম একদিন এসে দেখাইলে ভালো হতো। এসে দেখায় যাও, রোববারে আসো। জি ম্যাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল পার্ট চার্ট। এবার আসো নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো এখান থেকে 10 মার্কসের কোশ্চেন পাচ্ছ মিনিমাম। নেক্সট আসো ফর্ম, ইনপুট আউটপুট ফর্ম ডিজাইন। তোমাদেরকে 2 ধরনের ফর্ম আঁকতে হবে, মানে পরীক্ষায় ডিজাইন করা দেখাইতে হবে ফর্ম ডিজাইন। একটা হচ্ছে স্ক্রিনে আমরা যেভাবে ইনপুট দেই, রেজিস্ট্রেশন, তুমি একটা কনফারেন্স সাইটে তুমি পেপার আপলোড করবা, তোমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। সো রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে রেজিস্ট্রেশনের পেজে নিয়ে যাবে, সেখানে তোমার কিছু ইনফরমেশন দিতে হবে, তোমার নাম ঠিকানা এটা সেটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করবা। তাহলে এই যে একটা ফর্মের মধ্যে তুমি বিভিন্ন ইনফরমেশন দিয়ে তুমি একটা কাজ করলা, এটা এই ধরনের ফর্মকে আমরা বলি ইনপুট ফর্ম। তোমার পরীক্ষায় এরকম ইনপুট ফর্ম ডিজাইন করতে দিবে। সেটা হতে পারে রেজিস্ট্রেশন পেজ, সেটা হতে পারে প্রোডাক্ট পেজ, সেটা হতে পারে অন্য কোনো টাইপের কোনো ইনফরমেশন ফিল আপ করা। সো এই টাইপের ফর্ম দেখতে কেমন হয়, এই টাইপের ফর্ম দেখতে হয় হচ্ছে লাইক এরকম, এই যে ধরনের ফর্ম। এটা হচ্ছে তো প্রফেশনাল লুক, কিন্তু আমরা যদি খাতা কলমে জাস্ট র হিসেবে চিন্তা করি তাহলে এরকম ইনফরমেশন আমরা ফিল আপ করি বিভিন্ন ফর্মের মধ্যে। সো এটাকে আমরা বলি ইনপুট ফর্ম ডিজাইন। এই যে ইনপুট ফর্ম, বিভিন্ন ধরনের ইনপুট ফর্ম হতে পারে। একটা পজ সিস্টেমে তুমি প্রোডাক্ট ইনপুট করতেছো, প্রোডাক্ট অ্যাড করতেছো, প্রোডাক্টের আইটেম অ্যাড করতেছো, বা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতেছো, এডিট করতেছো, সেই ফর্মটা কেমন, সেই ফর্মের মধ্যে সেই বিভিন্ন মডেল নাম্বার থাকবে, ক্যাটাগরি থাকবে, প্রোডাক্টের এক্সপায়ারি ডেট থাকতে পারে, আদার অনেক ইনফরমেশন থাকতে পারে। তুমি যেভাবে সিস্টেম ডিজাইন করবা, তোমার মানে যে ক্লায়েন্টের জন্য সিস্টেম তৈরি করবা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে এই সব ফর্মগুলি তুমি ডিজাইন করবা, যে কি কি অপশন থাকবে। তুমি একটা তুমি সাপোজ ফেসবুকই নতুন, তোমাকে তো প্রথমে কি হবে, তোমার ইনফরমেশন দিতে হবে, তাই না, রেজিস্ট্রেশন করতে হবে। তুমি একটা দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনবা, তুমি প্রোডাক্ট চুজ করার পরে তোমাকে বলবে যে তুমি রেজিস্ট্রেশন করো, তারপরে তোমাকে তার লগ ইন করে তারপরে প্রোডাক্ট অর্ডার করবা। সো প্রত্যেকটা পেজে নর্মালি তুমি রেজিস্ট্রেশন করেই আসলে ইউজ করতে হয়, যে কোনো সিস্টেম অ্যাপ্লিকেশন বলো। তাহলে যে ইনপুট ফর্মগুলির মাধ্যমে আমরা এই কাজগুলি করি, একটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে যে সমস্ত এডিশনের কাজগুলি করে তারা যে ফর্মগুলি ইউজ করে, প্লাস হচ্ছে ইউজার যখন বেশি, ইউজারের ক্ষেত্রে শুধুমাত্র রেজিস্ট্রেশন বা প্রোডাক্ট পারচেজ পেজ, এই সমস্ত পেজগুলোতে যেভাবে আমরা দেখি স্ক্রিনে, সেই স্ক্রিনটাই তোমাকে এঁকে দিতে হবে ডিজাইন হিসাবে। বুঝাইতে পারছি? এটা আঁকার ক্ষেত্রে খেয়াল রাখবা, প্রত্যেকটা টেক্সট বক্স, দেখো টেক্সট বক্সের একটা টেক্সটের ফিল্ড কি থাকে, টেক্সট বক্সের টেক্সট বক্সটা থাকে এবং লেভেলটা থাকে, তাই না? না তুমি কোথাও নিজের নাম লিখতেছো, নামের এন্ট্রি দিতে হচ্ছে, কি থাকে, এটা লেভেল থাকে এবং একটা টেক্সট বক্স থাকে। কোথাও তুমি ইনফরমেশন দিচ্ছ, চেক বক্স, কি বলে, কম্বো বক্স হিসেবে, যেখানে তুমি ক্লিক করে শুধু চুজ করে দিচ্ছ, তোমাকে টাইপ করতে হচ্ছে না। কোথাও কোথাও তুমি ইনফরমেশন দিচ্ছ, যেমন ডেটের ক্ষেত্রে তুমি ডেটটা চুজ করে দিচ্ছ। কোথাও কোথাও তুমি ইনফরমেশন দিচ্ছ এরকম শুধু সিঙ্গেল টিকের মাধ্যমে, রেডিও বাটন, তাই না, চেক বক্স, এরকম এভাবে ইনফরমেশন দিচ্ছ। সো ডামি ডাটা দিয়ে এইভাবে করে একটা ইনপুট ফর্ম ডিজাইন করে দিবা। আর কি থাকে ইনপুট ফর্মের মধ্যে, কিছু সিম্পল বাটন থাকে, সাবমিট, ওকে, ক্যান্সেল, এই টাইপের বাটন, তাই না? সো বা ক্লিয়ার, এরকম থাকে কিছু বাটন। সো এরকম সিম্পল দুই একটা বাটন তুমি দিয়ে দিলাম তোমার যে পারপাজে ডিজাইন করছো সেটার সাথে মিলায়। সো এই ধরনের ইনপুট ফর্ম ডিজাইন করা আসবে। আর আসবে হচ্ছে স্লিপ আকারে প্রিন্টেবল ওয়েতে যে সমস্ত ফর্মগুলি আমরা পাই, যেমন তুমি একটা সুপার শপে গেছো, কিছু আইটেম কিনছো, কেনার পরে তুমি যখন বিল পে করলে তোমাকে একটা কি বলে, প্রিন্টার থেকে প্রিন্ট করে একটা স্লিপ দিয়ে দিল, এই যে ভাউচার বা একটা রিসিপ্ট, এই রিসিপ্ট আঁকাটা শিখতে হবে, মানে পরীক্ষা আসবে। সো এরকম আউটপুট ফর্ম পরীক্ষা তোমাকে হয়তো ডিজাইন করতে বলবে, যে একটা আইটেম পারচেস করছো একটা শপ থেকে, শপে এটা পারচেস করছো, এটার দাম এত, এটার দাম অত, তুমি সেটার উপর বেস করে একটা ইনভয়েস তৈরি করো।
তাহলে ইনভয়েস তৈরি করার সময় খেয়াল রাখতে হবে তুমি কিসের ইনভয়েস করতেছো, সেটা কোনো ই কমার্স টাইপের, প্রোডাক্ট টাইপের, এই সমস্ত কিছু, নাকি তুমি আউটপুট ফর্ম তৈরি করতেছো তোমার ট্রান্সক্রিপ্ট, নাকি আউটপুট ফর্ম তৈরি করতেছো তোমার ক্লিয়ারেন্স স্লিপ। এই যে তুমি পরীক্ষার সময় যে একটা ক্লিয়ারেন্স স্লিপ নাও, এটাও তো সিস্টেম থেকে পাচ্ছ, তার মানে এটাও তো একটা তারা ডিজাইন করে রাখছে বলেই তুমি পাচ্ছ, প্রিন্ট করে তোমাকে দিতে পারতেছে। খুব ছোট্ট একটা কাজ, কিন্তু তুমি এই কাজটাই তুমি তোমার ডিমান্ড অনুযায়ী তৈরি করে দিচ্ছ। পরীক্ষা এরকম ছোট্ট সিনারিওর মধ্যে একটু ক্লু দেওয়া থাকবে, তোমাকে সে ওয়াইজ এরকম আউটপুট মানে প্রিন্টেবল ফর্মটা দেখতে কেমন হবে সেটা ডিজাইন করে দেখাইতে হবে। সো আউটপুট ফর্ম দেখতে ডিফারেন্ট হয়, তাই না? জাস্ট প্রিন্টেবল ফর্ম যেগুলি দেখতে, সেখানে এরকম টেক্সট বক্স ওইরকম সেরকম বাটন এগুলি থাকে না, প্রিন্টেড করে যেটা পাই সেরকম ফর্ম ডিজাইন করতে হবে। সো ইনপুট ফর্ম এবং আউটপুট ফর্ম এই দুইটা জিনিস আসবে এই টপিক থেকে। কারো কোনো কোশ্চেন থাকলে করো। এখানে থিওরি নাই যে মুখস্থ করবা, এমন কোনো সূত্র নাই যে শিখতে হবে, এমন কোনো লজিক নাই যে তোমাকে মুখস্থ করতে হবে। এটা টোটালি তোমার ক্রিয়েটিভিটি, তোমার কমন সেন্স। ঠিক আছে, জাস্ট একটু ইউজার ইন্টারফেস গুলি একটু খুলে খুলে দেখো বিভিন্ন সাইটে যে কেমন দেখতে, এই লুকটাই তোমার হেল্প করবে আঁকার ক্ষেত্রে, আর কিছু না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে লুকটা যাতে সুন্দর হয়, একটু মানে কমপ্লেক্স যাতে না হয়, এই লম্বা বানায় ফেললা, এটা আননেসেসারি ইনফরমেশন দিয়ে প্রয়োজন এরকম যাতে না হয়। তবে আউটপুট ফর্ম আঁকার ক্ষেত্রে যেটা যে ইনভয়েস টাইপের, খেয়াল রাখবা যে ইনভয়েস টাইপের কিছু যদি তুমি প্রিন্টেবল ফর্মে দাও কোনো ইউজারকে বা কাস্টমারকে, তার মানে সেখানে কি কি থাকে দেখ, কখনো খেয়াল করছো? উপরেই কিন্তু কোম্পানির নাম, দোকানের নাম বা শপের নাম থাকে, অ্যাড্রেস থাকে, নিচে আবার অনেক সময় দেখা যায় যে যে কি বলে, যে রিসিপশনিস্ট বা যে প্রিন্ট করে দিচ্ছে, তো তোমার এই বিলটা যে রিসিভ করলো তার নামের একটা অপশন থাকে। আবার যদি এটা হয় যে কোনো ভেরিফিকেশন ফর্ম বা এই টাইপের কিছু, তাহলে ভেরিফাইড বাই, অ্যাপ্রুভড বাই, এরকম কিছু কমন কথা থাকে। ফুটারে একটু মেসেজের মতন থাকে, অ্যাড্রেসের মতন থাকে, তাই না? থ্যাংক ইউ থাকতে পারে, এরকম কিছু কমন প্যাটার্ন থাকে আউটপুট ফর্মে। আর ইনপুট তো আরো সিম্পল, যে টেক্সট বা বিভিন্ন লেভেল, বিভিন্ন রকম বক্স, আর হচ্ছে কিছু বাটন, ওকে, ক্যান্সেল, সাবমিট, এই টাইপের বাটন। ক্লিয়ার এই টপিকটা? জি ম্যাম। আচ্ছা, নেক্সট টপিকে আসো। সিস্টেম টেস্টিং। এখান থেকে দুই ধরনের কোশ্চেন মানে টার্ম একটু দেখে রাখবা। একটা হচ্ছে একটু থিওরি আকারে বিভিন্ন ধরনের টাইপস অফ টেস্টিং গুলা কোনটা কি একটু ধারণা রাখবা, আর আরেকটা হচ্ছে টেস্ট কেস রাইট করা। আমরা দেখছি না টেস্ট কেস রাইট করা, স্যাম্পল কিভাবে তৈরি করতে রাইট করতে হয়, এই দুইটা জিনিস এখান থেকে দেখবা। টেস্ট কেস রাইট করার সময় উপরে কিছু কমন ডেসক্রিপশন দিয়ে, টেস্ট কেসের নাম কি, কোন মডিউলের অংশ, একটা দুইটা ইনফরমেশন, ডেট দিলার, দামি কিছু ইনফরমেশন দিয়ে, তারপরে বিভিন্ন টেস্টের ক্ষেত্রে আমরা যখন টেস্টিং করার সময় টেস্টের স্টেপগুলো দেই, যে কি কি টেস্ট করতেছি, কি কি স্যাম্পল টেস্ট ডাটা, এক্সপেক্টেড রেজাল্ট কি হবে, অ্যাকচুয়াল কি পাচ্ছ, আর স্ট্যাটাস যে ঠিক পাচ্ছ না রং পাচ্ছ, সেটার উপর বেস করে তুমি আইদার পাস দিবা অথবা ফেল দিবা। সো সেই অনুযায়ী তোমার একটা টেবিল ফরম্যাটে এইভাবে করে টেস্ট কেস তৈরি করে দিতে পারো। আর এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি রেজিস্ট্রেশন, প্রোডাক্ট অ্যাড করা, এই টাইপের গুলি। সো কমন কিছু দুই চারটা জিনিস দেখে রাখলে এমনিতেই অ্যান্সার করতে পারবা। বুঝাইতে পারছি? টেস্ট কেস বলো, ইনপুট ফর্ম বলো, এগুলি সবই। হ্যালো হ্যালো হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে আমার এখানে। তাহলে তোমারটাই প্রবলেম, যে বলছো শোনা যাচ্ছে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, ইনপুট ফর্ম বলো, বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্ট্রেশন, প্রোডাক্ট অ্যাড করা, এই টাইপের পেজেরই হয়। সো কমন কিছু একটু স্যাম্পল দেখে রাখো নেটে, যাতে পরীক্ষা আঁকতে পারো। আর আউটপুট ফর্মের ক্ষেত্রে আমরা ভাউচার টাউচার যেগুলি প্রিন্টেবল ফর্মে নেই, একটা ট্রান্সক্রিপ্ট প্রিন্টেবল ফর্মে নেই, তাই না? এরকম যে সময়, তারপরে হচ্ছে ব্যাংক থেকে টাকা উইথড্র করার পরে একটা স্লিপ বেরোয় আসে না এটিএম থেকে, স্লিপটা দেখতে কেমন, একটু ধারণা রাখো। ব্যাংক থেকে তুমি 6 মাসের স্টেটমেন্ট নিয়ে আসো, বা তোমার বাসায় নিশ্চয় কখনো এরকম নিয়ে আসে না, ওটা দেখতে কেমন হয়, কি থাকে,
উপরে কি ইনফরমেশন থাকে, বডির মধ্যে কি থাকে, বিভিন্ন ডেট ওয়াইজ তোমার ট্রানজেকশন গুলা থাকে, এবং নিচে কিছু ইনফরমেশন থাকে, তাই না, চেকড বাই, ভেরিফাইড বাই, ব্যাংকের নাম, এরকম কিছু। সো কিছু স্লিপ লিপ এরকম দেখে রেখো, যেগুলি প্রিন্টেবল ফর্ম বা ইমেইলে পাও, রিসিপ্ট আকারে আসে এরকম ফর্ম, বা একটা booking.com থেকে তুমি বুক করছো একটা হোটেলের একটা রুম, ওইটা যখন কনফার্ম হয়ে যায় তোমাকে ইমেইলে কিন্তু বুকিং কনফার্মেশনের মেইলটা চলে যায়, তো ওই স্লিপটা দেখতে কেমন হয়, এগুলো একটু দেখে রাখো, ধারণাটা রাখো, তাহলে আঁকাটা সুবিধা হবে। মানে জিরো নলেজ হবে না যে কি আল্লাহ দেখতে কেমন হয়, আমার তো কোনো ধারণাই নাই, এমন যাতে না হয়। তো বিভিন্ন সাইট থেকে ইনফরমেশন গুলি দেখে একটু একটু জাস্ট চোখ বুলায় যেও, এমন না যে মুখস্থ করতে হবে খুঁজে খুঁজে পড়ে পড়ে, শুধু কমন আইডিয়ার উপর বেস করে কিন্তু এগুলি সব অ্যান্সার করা। আচ্ছা, নেক্সট আসো, যেটা বলতেছিলাম, টেস্টিং তো গেল। টেস্টিং এর পরে যে দুইটা টপিক, একটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি আর একটা হচ্ছে ই কমার্স। ইনফরমেশন সিকিউরিটি এবং ই কমার্স দুইটাই থিওরিটিক্যাল টপিক, এখানে একটু থিওরি আকারে দুইটা ইনফরমেশন মানে দুইটা পার্টে পড়বা। ইনফরমেশন সিকিউরিটি টপিকটার মধ্যে দুইটা অংশ, একটার মধ্যে আছে হচ্ছে সিকিউরিটি রিলেটেড থ্রেড বা চ্যালেঞ্জ গুলি কি কি। একটু আজানটা শেষ হোক না, আজানটা থামো। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে দুইটা পার্টের দুই অংশ শিখবা, একটা হচ্ছে সিকিউরিটি রিলেটেড থ্রেড গুলা কি কি বা চ্যালেঞ্জ গুলা কি কি, সেটা হচ্ছে এখান থেকে শুরু। এই হচ্ছে পেজ নাম্বার কত, এটা 5। আচ্ছা, 5 নাম্বার পেজে। সো এই হচ্ছে বিভিন্ন সিকিউরিটি রিলেটেড থ্রেড গুলি, যে আনঅথরাইজ অ্যাক্সেস, এরর, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পিসিতে হতে পারে, তোমার যখন কমিউনিকেশন লাইনে কি কি ধরনের থ্রেড গুলি আছে, ট্যাপিং, স্নিপিং, মেসেজ অল্টারেশন, থেফট, রেডিয়েশন হয়, সার্ভারে, কর্পোরেট সার্ভারে কি ধরনের সিকিউরিটি থ্রেট আছে, হ্যাকিং হয়, ভাইরাস স্টর্মস থাকে, থেফট হয়, তারপরে ভ্যান্ডালিজম হয়, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক হয়, কর্পোরেট সিস্টেমের ডাটাবেজে বা সেই অংশটায় কি কি ধরনের সিকিউরিটি থ্রেট থাকে, এই যে সেগুলি লেখা আছে। হ্যাঁ, এগুলির ডেসক্রিপশন আছে পুরো স্লাইডের অর্ধেক জুড়ে, যে ভাইরাস কি, ওয়ার্মস কি, বিভিন্ন অ্যাটাক গুলা কি কি, কোনটা কাকে বলে, এক লাইন করে করে, স্নুফিং কি, স্নিপার কি। সো এগুলি হচ্ছে তোমরা ফার্স্ট সেমিস্টারে যেসব পড়ছো রিলেটেড ইস্যুস গুলা, সো সেগুলাই জাস্ট বিভিন্ন ধরনের সিকিউরিটি থ্রেড গুলা এখানে জাস্ট একটা একটা লাইন করে ডেসক্রিপশন হিসেবে দেয়া আছে, পড়ে রাখবা এগুলি। দ্বিতীয়ত হচ্ছে এগুলি সব সিকিউরিটি রিলেটেড, মানে থ্রেড রিলেটেড, চ্যালেঞ্জ রিলেটেড। এই চ্যাপ্টার থেকে কি আমাদের থিওরি রিলেটেড প্রশ্ন আসবে? থিওরি রিলেটেড প্রশ্ন আসবে, বাট একটু বেঁচে আসবে আর কি। তোমাকে একটা স্যাম্পল সিনারিও বলে দিল যে এই সিস্টেমটার কি কি সিকিউরিটি রিস্ক আছে, বা এই সিস্টেমটার এই রিস্ক গুলি বা এই প্রবলেম গুলি কিভাবে আমরা দূর করে সিকিউরিটি বাড়াতে পারি, এইভাবে আর কি কোশ্চেনটা আসবে একটু ঘুরায়। আচ্ছা, তাহলে আগের গুলি গেল কি কি ধরনের রিস্ক গুলো আছে, কি কি ধরনের সিকিউরিটি রিলেটেড চ্যালেঞ্জ গুলো আছে, সেগুলির প্রত্যেকটার একটু একটু করে বর্ণনা ছিল। হ্যাকিং রিলেটেড কিছু ইস্যু ছিল, হ্যাকার কারা, হ্যাকাররা কি কি ধরনের ইনফরমেশন হ্যাক করে, আর হচ্ছে বিভিন্ন সিকিউরিটি চ্যালেঞ্জ গুলা কিভাবে রিমুভ করতে পারি, রিমুভের জন্য ইনফরমেশন সিকিউরিটির কি কি ওয়েতে আমরা সিকিউরিটি মেজার্স নিতে পারি, ফিজিক্যাল সিকিউরিটি নিতে পারি, নেটওয়ার্ক সিকিউরিটি নিতে পারি, ডেটা সিকিউরিটি এনশিওর করতে পারি। ফিজিক্যাল সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, ডেটা সিকিউরিটি কিভাবে এনশিওর করতে পারি, অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি, অ্যান্টিভাইরাস, ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল করতে পারি, অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সিকিউরিটি বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন লেভেলে বা সিস্টেম লেভেলে আমরা লগ ইন বলো বা আদার জায়গাগুলিতে বলো, অ্যাক্সেস কন্ট্রোল এই জায়গায় কাজ করতে পারি, ডাটা লস প্রিভেন্ট করার জন্য কাজ করতে পারি, ইমেল সিকিউরিটি এনশিওর করতে পারি, মোবাইল ডিভাইস সিকিউরিটি এনশিওর করতে হবে, সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট করতে হবে,
সেম ভাবে ডাটা সিকিউরিটির জন্য পার্সোনালাইজড ডাটা আনঅথরাইজড অ্যাক্সেস যাতে না করতে পারে, মডিফিকেশন যাতে না করতে পারে, অ্যাক্সেস কন্ট্রোল, লজিক্যাল কন্ট্রোল বা আদার সেফগার্ড যদি দরকার হয় আমরা ওই ধরনের মেজার্স নিতে পারি। বিভিন্ন ধরনের টেকনোলজির হেল্প নিতে পারি, যেমন ফায়ারওয়েলের মাধ্যমে আমরা কন্ট্রোল করা আনঅথরাইজড অ্যাক্সেস যাতে না হয়, বিভিন্ন আনঅথরাইজ সাইটে কেউ যাতে ঢুকতে না পারে বা আনঅথরাইজ সাইট থেকে যাতে ইমেল টিমেল না আসতে পারে বা সাইটে ঢুকতে না পারে সেরকমের জন্য আমরা ফায়ারওয়েল ইউজ করতে পারি, তাই না? ইন্ট্রাকশন ডিটেকশন সিস্টেমে রাখতে পারি, অ্যান্টিভাইরাস অ্যান্টি সফটওয়্যার যেগুলি ম্যালওয়্যার সফটওয়্যার রাখতে পারি। ওয়্যারলেস এর নেটওয়ার্কের সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা কি চেঞ্জ করতে পারি কন্টিনিউয়াসলি, অনক্রিপ্টেড ডিক্রিপ্টেড অথেন্টিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা এনক্রিপশন ডিক্রিপশন পলিসি ফলো করে নেটওয়ার্কের সিকিউরিটি আমরা বিভিন্ন রকম প্রোটোকলের ক্ষেত্রে এনশিওর করতে পারি। এগুলি হচ্ছে সিকিউরিটি রিলেটেড মেজার্স গুলি। সো দুইটা পার্ট, একটা হচ্ছে সিকিউরিটি রিস্ক গুলা, একটা হচ্ছে সিকিউরিটি এনশিওর করার জন্য কি করা যায়। এইটুকুই হচ্ছে, এগুলি এটার দরকার নাই, এই পেজের দরকার নাই। আর এটা হচ্ছে ইথিক্স। অবশ্যই ইথিক্সের একটা ব্যাপার আছে হ্যাকিং এর সাথে বা ক্রাইমের সাথে, এবং প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট যদি কেউ মেনে চলে তাহলে এই সমস্ত আসলে রিস্ক গুলা বা মানুষের ক্ষতি করা, ক্রাইম করার ব্যাপারটা আসলে থাকে না। সো যাই হোক, এই মূল দুইটা পার্ট, একটা হচ্ছে সিকিউরিটি কিভাবে এনশিওর করা যায় আর সিকিউরিটির চ্যালেঞ্জগুলি বা ক্রাইমগুলি কি কি ধরনের আছে সেগুলি। এখান থেকে একটা কোশ্চেন পাবো। আর লাস্টে হচ্ছে ই কমার্স, এখান থেকেও ছোট্ট একটা কোশ্চেন পাবা, দেখাই দিই, এটাও ছোট্ট একটা জিনিস। ই কমার্স কাকে বলে, ই কমার্সের বৈশিষ্ট্য কি, প্রথমে যদি বলি থিওরি আকারে। সো ই কমার্সের বৈশিষ্ট্য কি, এখানে 8টা পয়েন্ট দিয়ে বলা আছে যে ই কমার্স মানে হচ্ছে, ই কমার্স কাকে বলে তো থাক গেল, তারপরে হচ্ছে বৈশিষ্ট্য কি, যে ই কমার্স মানে হচ্ছে এটা কি নেটওয়ার্কে 24 ঘন্টা ফুল টাইম অ্যাভেলেবল থাকবে। গ্লোবালি তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে তুমি কানেক্ট করতে পারবা, রিচ করতে পারবা, তাই না? ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড ফলো করতে হবে ই কমার্স অ্যাপ্লিকেশনে। তোমার বাংলাদেশে বসে যে অ্যাপ্লিকেশনটা চালাচ্ছ আমেরিকায় গিয়ে সেটা চালাইতে পারতেছো না, এমন তো হয় না, তাই না? সো ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। ই কমার্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে রিচনেস। ই কমার্সে বিভিন্ন ধরনের টেক্সট, ভিডিও, অডিও সবই কিন্তু সাপোর্ট করতে হবে, করে, তাই না? তারপরে হচ্ছে ইউজারের সাথে ইন্টারাকশন হয়। ইউজার, তুমি চিন্তা করো ইন্টারেক্টিভিটি, যে ইউজার ই কমার্সের শুধুমাত্র তার দেখে না, ই কমার্সের থ্রুতে সে অর্ডার, বিভিন্ন কিছু মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারে, সে তার রিভিউ দিতে পারে, সে তার বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারে, সে তার সার্ভিস নিতে পারতেছে। সো দ্যাট ইজ ইন্টারেক্টিভিটি। ই কমার্সে হিউজ ইনফরমেশন রাখা সম্ভব, তাই না? বিভিন্ন সাইট গুলোতে প্রচুর মানে ওইভাবেই তৈরি করা। সো ইনফরমেশন ডেন্সিটি হচ্ছে হিউজ। পার্সোনালাইজেশন বা কাস্টমাইজেশনের অপশন থাকে। সোশ্যাল টেকনোলজিকে প্রমোট করে বিভিন্ন ধরনের কন্টেন্ট জেনারেশন বা সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে। সো এগুলি হচ্ছে ই কমার্সের বৈশিষ্ট্য। সো এখানে 8টা বৈশিষ্ট্যকে হাইলাইট করছে ই কমার্সের। ই কমার্সের বেনিফিট কি? বেনিফিট হচ্ছে মাঝখানে ম্যানুফ্যাকচারার এবং কাস্টমারের মাঝখানে যে মধ্যস্বত্বভোগীর একটা কনসেপ্ট ছিল অনেক আগে থেকে, সেগুলি আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু আর ওই কনসেপ্ট নাই। তুমি প্রোডাক্ট ডিরেক্ট ম্যানুফ্যাকচারার কাছ থেকেও তুমি চাইলে অর্ডার করতে পারতেছো, এবং এক্ষেত্রে ই কমার্সের একটা ওয়ান অফ দ্য মেইন কন্ট্রিবিউশন কি, প্রোডাক্ট কস্ট অনেক কমায় ফেলতে পারছো, ঠিক আছে? তো সেটাই একটা গ্রাফ ছবি দিয়ে দেখানো হয়েছে, ডিসকাশন নাই কোনো, জাস্ট একটা আইডিয়ার জন্য। আচ্ছা, সো ই কমার্স কাকে বলে, ই কমার্সের বৈশিষ্ট্য কি, এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাকে বলে। সো অনলাইন ই কমার্সের সাথে সিমিলার টার্ম, তাই না? সো অনলাইন ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত কিছুর মাধ্যমে কনজিউমার বা কাস্টমারকে তুমি যে রিচ করতে পারতেছো, মার্কেটিং করতে পারতেছো, এটাই ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, কাকে বলে একটু বড় ডেসক্রিপশন আছে। ডিজিটাল মার্কেটিং এর সাথে আমরা ডিজিটাল মার্কেটিং কে 5টা ডি দিয়ে হাইলাইট করা হয়েছে, যে ডিজিটাল মার্কেটিং আমরা করি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করি, ডেটা, ডিজিটাল মার্কেটিং এর ডেটা কি, ডিজিটাল ডাটা, ডিজিটাল টেকনোলজি ইউজ করি। আর ডিজিটাল মার্কেটিং চ্যানেলে আমরা অনেক ধরনের কাজ করি, ওয়েবসাইট মার্কেটিং করি, পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, ইউটিউবে দেখো না যে পার ক্লিক সাবস্ক্রিপশন সার্ভিস, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, কি কি করি এরকম একটা লিস্ট করে দেওয়া আছে। এগুলি যদি তোমার ধারণা থাকে ভালো, একটু
পরীক্ষা আসলে তুমি যদি ঘুরাই পেঁচায় ওই কনসেপ্টের কিছু চায় তাহলে অ্যান্সার করতে পারবে। আর লিস্টটা একটু দেখে রাখো এই পয়েন্টগুলি জাস্ট। আর লাস্ট কি আছে? লাস্ট হচ্ছে ই কমার্সের টাইপ। ই কমার্স বিভিন্ন ধরনের হয়, বিজনেসের সাথে বিজনেস কমিউনিকেশন এই ধরনের হয়, বিজনেস সরাসরি কনজিউমারের সাথে কমিউনিকেশন, আবার কনজিউমার ভাইস ভার্সা, কনজিউমার বিজনেসের সাথে কমিউনিকেশন। 4টা পয়েন্ট জাস্ট। বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার, কনজিউমার টু বিজনেস। এই 4টা মডেল হয় ই কমার্সের। ঠিক আছে? সো এই 4টা মডেলের কোন মডেলটা কি একটা একটা লাইন করে বলা আছে। বিজনেস টু বিজনেস মানে বিজনেসের সাথে বিজনেসের কমিউনিকেশন। সো ছবি দিয়ে দেখাইছে। আর বিজনেস টু বিজনেস একটা কমার্শিয়াল অ্যাক্টিভিটি। কমার্শিয়াল অ্যাক্টিভিটি যেহেতু বিজনেসের সাথে বিজনেস, সো দুইটা ইন্ডেই হচ্ছে বিজনেস, এন্টারপ্রাইজ আর বিভিন্ন কোম্পানি। আর বিজনেস টু কনজিউমার কি? কনজিউমার সরাসরি বিজনেস করতে পারতেছে, বিজনেসের সাথে কানেক্টেড। বিজনেস উল্টা বললাম, বিজনেস সরাসরি কনজিউমারের সাথে কানেক্টেড। আর উল্টাটা যদি বলি কনজিউমার টু বিজনেস, তার মানে আমি কনজিউমারের সাথে বিজনেসের কানেকশন দিব। আর কনজিউমার টু কনজিউমার মানে সরাসরি কনজিউমার এবং কনজিউমার ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বা ই কমার্সের মাধ্যমে কানেক্টেড। সেম ভাবে কনজিউমার টু কনজিউমার। আর কনজিউমার টু বিজনেস মানে কি? তুমি কনজিউমার বসে বিজনেসের কাজ করতে পারতেছো, ডাইরেক্ট কানেকশন, তুমি ডাইরেক্ট বিডিং করতেছো, ডাইরেক্ট সেল করতেছো, ফ্রিল্যান্সিং করতেছো, বিভিন্ন অর্গানাইজেশনের কাজ করতেছো। সো এই 4টা মডেল জাস্ট একটু একটা দুইটা লাইন বলে ধারণা দেওয়া আছে, আর কিছু নেই। সো এখান থেকে ই কমার্সের মডেলগুলি, ডিজিটাল মার্কেটিং কি, এক্সাম্পলগুলি, আর ই কমার্সের বৈশিষ্ট্যগুলা কি, কাকে বলে, বৈশিষ্ট্য কি, এই 4টা জিনিস থিওরি আকারে বা অ্যানালাইটিক্যাল আকারে যেভাবে আসুক, আসলে যাতে অ্যান্সার করতে পারো। আর লাস্ট টপিক ছিল এইচসিআই, তো নাই। আরেকটা টপিক ছিল হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, এটাও নাই। আপাতত এই কয়েকটা টপিক। কারো কোনো কোশ্চেন কি আছে? ম্যাম মিড থেকে কি কি দিবে? মিড বুঝি নাই, আরেকবার বলো। মিডের সিলেবাস থেকে কি কি রিপিট হবে? বলছি তো শুরুতে, ডিসিশন ট্রি আর টেবিল। ডিসিশন ট্রি, টেবিল, নেটওয়ার্ক ডায়াগ্রাম, গ্যান্ট চার্ট একটা, তারপরে হচ্ছে ইনপুট আউটপুট ফর্ম ডিজাইন করা একটা, টেস্টিং, আর হচ্ছে ই কমার্স এবং সিকিউরিটি, এই 3টা মিলে 1.5টা কোশ্চেন মনে হয়, এরকম আর কি, মোট 3টা বা 4টা কোশ্চেন। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? এর মধ্যে তোমরা একটু প্র্যাকটিস করো। 6 তারিখ অনেক দূরে, তারপরও কোনো প্র্যাকটিস করলে দেখবা যে কোথাও কোনো কনফিউশন থাকলে একটু, ওই যে প্র্যাকটিস বলতে বিশেষ করে টেস্টিং এবং কি বলে আরেকটা কি, এই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এগুলিতে যদি কোনো কনফিউশন থাকে নিয়ে আসতে পারো। আর ফর্ম ডিজাইন করা তো টোটালি তোমার উপর ডিপেন্ড করে কিভাবে করবা। তারপরেও যদি কনফিউশন থাকে যে এইভাবে করলে হবে কিনা, এসে দেখায় যেতে পারো রবি থেকে বৃহস্পতি, আগামী সপ্তাহে একদিন, যে কোনো দিন এসে। তবে আমার সাথে একটু কথা বলে আসো, কারণ এখন তো রেগুলার ক্লাস নেই, মাঝে মধ্যে 1-2 দিন হয়তো বাদও দিতে পারি, নাও আসতে পারি আর কি। ম্যাম প্রেজেন্টেশন লিংক আর হচ্ছে অ্যাসাইনমেন্টের লিংকটা খুঁজে পাচ্ছি না ম্যাম বিএলসি তে। আচ্ছা আমি দেখি তো, পিএলসি তে প্রেজেন্টেশন লিংক করা হয় নাই। কেউ সাবমিট করছো না করো নাই? কেউই করে নাই ম্যাম। ওটার কোনো ম্যাম স্লাইড জমা দেওয়ার প্রেজেন্টেশন লিংকটা পাইনি। প্রেজেন্টেশন লিংক দেওয়া হয় না আমাদের। এই যে দেওয়া আছে, কি বলো দেওয়া নেই? ম্যাম ওরা তো সাপোর্ট 56 ম্যাম। তোমরা 56? আমরা 60 ম্যাম আমরা 60। ও 60। তোমরা ডি সেকশন না? 60D। ও এখানে টাইপ করতে ভুল করছি, তাহলে 56 কেন লিখছি? 60 না ম্যাম। এই ভিডিওটা কি ম্যাম সবারই দিতে হবে নাকি টিম থেকে একজন দিলেই হবে? একজন দিলেই হবে। মার্চ করে একজন দিলেই হবে। হ্যাঁ, ফাইল একজন আপলোড করলেই হবে, ভিতরে তো আমি খুলে খুলে দেখতে হবে না, ওখানে মেনশন করে দিলে হবে সবার আলাদা আলাদা।
ম্যাম তাহলে প্রেজেন্টেশনের ডেটটা একটু যদি এক্সটেন্ড করে দিতেন, কারণ কালকে তো ওভার হয়ে গেছে ডেটটা, তাহলে লেট সাবমিট দেখাবে। আর তো বাড়াই কয়দিন দিব বলো তো, 30 তারিখ মে। আমরা মনে করছি কি ওটা 56 এর জন্য আর জমা দিই নাই ওখানে গিয়ে। সেখানে আসবে কেমনে, তোমরা তো 60 সব, আমার তো খেয়াল ছিল না। 2-3 তারিখ দিয়ে রাখি, 3 তারিখ দিয়ে রাখলাম। ম্যাম আমাদের একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু ওইটারও কোনো লিংক লিঙ্ক খুঁজে পাইনি। ওটাও তো এটা, এই যে এটা, রিপোর্টেরটা দেওয়া আছে, রিপোর্টেরটা দেওয়া আছে। কেস এই স্টাডি কেস স্টাডি কেস স্টাডি হিসাবে এই যে স্যাম্পল এসআরএস দেওয়া আছে, স্যাম্পল একটা কোশ্চেন জি দেওয়া ম্যাম। আছে ফাইনালে, ডেটটা কি ম্যাম ম্যাম কেস স্টাডির ডেটটা একটু এক্সটেন্ড করা যায় ম্যাম? এটাও করতে হবে না? আচ্ছা, এটাও 3 দিন দিয়ে দিলাম। দাও, এটা 56 হয়েছিল আগে বললে তো। চেঞ্জ করে দিচ্ছে, বাকিগুলো করে রাখি। তোমাদের আর তো কোনো কোশ্চেন নাই, শেষ করে দিলাম। মিডে থেকে ডিসিশন ট্রি এবং ডিসিশন টেবিল এই দুইটাই। এই দুটোই। 3 চেঞ্জ করে দেখ।